সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আর সিনেহলিক আড্ডায় আবার আমরা চলে এসেছি। আমি তনুশ্রী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে শঙ্খ অ্যাজ ইউজুয়াল। এবং আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ব্যান্ড। কারণ এই মুহূর্তে বেশ কিছু বলা যায় সংখ্যায় খুবই কম যে বাংলা ব্যান্ডের কথা আমাদের এই মুহূর্তে মাথায় আসে। মাথায় তো অনেক ব্যান্ডই আসে, রিনাউন্ড ব্যান্ডগুলোর কথা মাথায় আসে, কিন্তু কোথাও জানো এখন যে সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে এই বাংলা ব্যান্ডের জৌলুসটা কোথায় আস্তে আস্তে কমে আসছে। কিন্তু কেন কমে আসছে? কারণ এই বাংলা ব্যান্ড বা রক মিউজিক বলো বা ফোক মিউজিক বলুন, সেগুলো সবই আমাদের কাছে ভীষণ প্রিয় এবং বাংলা ব্যান্ডের হাত ধরে এগুলো বোধহয় আরো বেশি করে জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু কোথাও গিয়ে বাংলা ব্যান্ডের জৌলসতা যেটা রয়েছে সেটা কমে যাচ্ছে কেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সরাসরি শঙ্খকেই জিজ্ঞেস করি। শঙ্খ, বাংলা ব্যান্ড বলতে এখন দাঁড়িয়ে আমরা আগে যেগুলো জানতাম চন্দ্রবিন্দু, ভূমি, ক্যাকটাস, ফসিলস এবং পরপর যেগুলো রয়েছে এবং এখন ফকিরা রয়েছে, তারপর এখন অনেক ব্যান্ড রয়েছে, হ্যাঁ রয়েছে। তো সেক্ষেত্রে তোর কেন মনে হয় যে বাংলা ব্যান্ড, ভূমি, চন্দ্রবিন্দু সেই সময় যে পপুলারিটি ছিল বা ক্যাকটাসের যেই এক সময় যে মানুষের ভালো লাগার জায়গাটা ছিল বা যে ব্যান্ডগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে তোর ঠিক কি কি পয়েন্ট মাথায় আসে? কোন রকম ভাবে তনুশ্রী মানে কমে যাওয়ার মানে এক নম্বর হচ্ছে একটা প্রশ্ন, কমে আদৌ গেছে কিনা, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। এবং যদি কমে যায় তাহলে কিন্তু আমি বলবো যে কমে যদি গিয়ে থাকে তাহলে তার একটা প্রধান কারণ এবং অন্যতম কারণ হচ্ছে বাংলা ব্যান্ডের গানগুলো এবং বাংলা গানের প্রমোশন কিন্তু কমে গেছে। তুই একটা জিনিস আমি তো লক্ষ্য করিয়ে দিই, জাস্ট ধরিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন মোটামুটি স্কুল পাস আউট কলেজ টলেজে উঠছি সেই সময় কিন্তু FM এর মারাত্মকভাবে বাংলা ব্যান্ড প্রমোটেড হতো, বাংলা ব্যান্ডের গান প্রমোশন হতো, টেলিভিশনে আমরা প্রচুর শোজ দেখতাম অ্যান্ড অল। এই বিষয়গুলো মানে আমরা প্রচুর লাইভ শো দেখার জন্য বাংলা ব্যান্ডের মুখী থাকতাম, মানে ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু, ভূমি, হ্যাঁ পরশ পাথর, এরা আসবে মানে পাগল হয়ে যাচ্ছে লোকে। এই বিষয়গুলোর এই ক্রেজটা কিন্তু ধীরে ধীরে কমতে যাচ্ছে, এই প্রমোশনের কোনো একটা জায়গায় ঘাটতি পড়ছে বলে। তার কারণ হচ্ছে এখন কিন্তু তুলনামূলকভাবে FM চ্যানেলগুলোতে সেইভাবে বাংলা ব্যান্ডের কিন্তু মানে জনপ্রিয়তা লক্ষ্য করা যায় না। ইনফ্যাক্ট টেলিভিশন চ্যানেলগুলোতেও যদি আমরা দেখি তাবড় বাংলা ব্যান্ডকে নিয়ে শোস হয়েছে, মিউজিক ভিডিওস হয়েছে, পুজোর সময় প্রচুর মিউজিক ভিডিও বেরোতো, হ্যাঁ সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে কমে গেছে। তো আমার মনে হয় যে কোনো একটা জায়গা দিয়ে যে মানুষের টেস্ট বদলেছে কি বদলানোর আগে এইটা ভাবা দরকার যে বাংলা ব্যান্ডের গানটাকে মিডিয়া যে প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে দেবে সেইটাই কোনোভাবে হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের থেকে, হয়তো যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে কোনো একটা জায়গা দিয়ে হয়তো যে বাংলা ব্যান্ডকে হয়তো মানে এরকম আর কি যে না, বাংলা ব্যান্ডকে যদি না প্রমোট করে দুটো মানে একটা বাংলা ব্যান্ডের জায়গায় যদি দুটো হিন্দি গান ঢোকাই, হ্যাঁ, বা চারটে বাংলা ব্যান্ডের জায়গায় যদি আমি সেই পয়সা যদি আমি দুটো হিন্দি গান বা তিনটে হিন্দি গান নিয়ে আসতে পারি, কারণ হিন্দি গানের মানে কেনার খরচাটা বেশি, কপিরাইটের খরচাটা বেশি, তো আমি যদি নিয়ে চালাতে পারি তাহলে অবভিয়াসলি কারণ যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু কোনো একটা জায়গা দিয়ে তাহলে প্রশ্নটা এইভাবে আনা যায় মানুষের কাছে যে কোনো একটা জায়গায় যাতে আমার ভাষার গানের গুরুত্বটা হারিয়ে যাচ্ছে, তাহলে আমি মানুষ অব্দি তো পৌঁছে দিতে পারছি না, তাহলে আমি কি করে বলতে পারি যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? তো তোর কাছে মানে এই গানের যে মিডিয়ামগুলো যেগুলো তুই বলছিস যে কোথাও মুখ ফিরিয়ে নিয়েছে, এই মিডিয়ামগুলো বলতে ঠিক কি কি বিষয়গুলো তুই বোঝাতে চাইছিস? মিডিয়াম বলতে মানে কারা কারা প্রেজেন্ট করতো এই বিষয়ে আমি বারবার বলছি, টেলিভিশন, FM চ্যানেলস, রেডিও, এই সব কিছু কিন্তু আমি ওভারঅল বলছি। আর সেই জায়গা দিয়ে কিন্তু এখন ইউটিউব চলে এসেছে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চলেছে, ওয়েবসাইট চলেছে। সো সেইগুলো দিয়ে মানে বাংলা ব্যান্ড কিন্তু মানে বাংলা ব্যান্ডের গান তারা প্রমোট করছে, কিন্তু কোনো একটা জায়গায় প্রমোশনের কিন্তু একটা অভাব বা ঘাটতি দেখা যাচ্ছে, যেইটার হয়তো কোপে পড়ছে বাংলা ব্যান্ডগুলো। শঙ্খ, আমরা তুই সেই পটার প্রোগ্রামটা দেখেছিস, আমি যখন পটার সঙ্গে
সঙ্গে একটা কথা এই নিয়েই কথা হচ্ছিল যে বাংলা ব্যান্ডের মানে যেই পপুলারিটি ছিল, বাংলা ব্যান্ডের জায়গাটা কেন আস্তে আস্তে কমে আসছে। তখন পটাদা কথা বলে যে এখন বেশ কিছু মানে স্পেশালি FM রেডিও, তাতে কিছু কোম্পানি বা কিছু মানে বলা যায় ইনস্টিটিউট যারা এই ফিল্ম বা এনিথিং লাইক দ্যাট, তো তারা একটা স্লট কিনে রাখছে এবং সেই স্লটে বাংলা সেই সিনেমার গান বা সেই গানগুলোই বারবার চালাচ্ছে এবং স্লট কিনে রাখার ফলে সেই পুরো সময়টাই তাদের হয়ে যাচ্ছে। সেই সময়টা তখন আর কোনো গান প্রমোট করা যাচ্ছে না বা অন্য কোনো গান শোনা যাচ্ছে না। তাহলে তো তুই মনে করছিস যে এই মানে এই পোরশনটা খুব বেশি এখন সেটা অনেক বেশি এই মনোপলি বিষয়টা বা প্রমোশনের ঘাটতি হওয়ার বিষয়টা আসছে। তো আলটিমেটলি তুই গিয়ে দেখ যে পটাদা যেটা বলছে সেটা কিন্তু সেই প্রমোশনের ঘাটতি। কোনো একটা জায়গা দিয়ে একটা বড় মানে কি বলবো ফ্র্যাঞ্চাইজি একটা জায়গা কিনে নিচ্ছে তার পয়সা দিয়ে, এবং সে যে ক্যাপিটাল দিয়ে কিনছে সেটা হয়তো মানে একটা বাংলা ব্যান্ড একটা রেকর্ড করছে যে গানটা বা ক্যাসেটটা বা যে সিডিগুলো, ক্যাসেট এই অবস্থায় তেমনভাবে ক্যাসেটের যদিও বা জৌলুস নেই, সিডিগুলো বলি সিডিও কমে গেছে এখন, এখন সিঙ্গেল বেরোয় না, সিডি বেরোয় না, তেমনভাবে গানের মানে গানের জন্য ক্যাসেট নিয়ে নেওয়ার জন্য সেই আমরা যে ছোটবেলায় ছুট মারতাম দোকানে সেইগুলো আর না, সেই পাগলামোটা নেই। তো অবভিয়াসলি কোনো একটা জায়গাতে প্রমোশনের কিন্তু অভাব ঘটছে তনুশ্রী। এবং তুই যদি পটাদার কথাও ধরিস, কিন্তু পটাদাও কিন্তু সেমই বলছে, একদম সেম কথা বলেছে একদমই। আর তো এই যে বাংলা ব্যান্ড কোথাও গিয়ে কি তোর মনে হয় যে মানে বাংলা ব্যান্ড যেগুলো অ্যাকচুয়ালি এখন আমাদের মাথায় রয়েছে বা আমরা যেগুলোর গান শুনেছি এতদিন বা শুনি, সেগুলো তো ধর একটা জায়গায় পৌঁছে গেছেই, ঠিক আছে, কিন্তু যেই ব্যান্ডগুলো আসছে বা যারা আনার চেষ্টা করছে তারা এখন সেই লেভেলটায় বা সেই স্টেজে পৌঁছতে পারছে না কেন? তোর কি মনে হয়? তার কারণ হচ্ছে কোনো একটা জায়গা দিয়ে মানে এটা সৌমিত্রদার সঙ্গে আমি আবার একটি শো রিসেন্টলি আরো নিউজের পর্দাতে একটি শো করতে গিয়ে লাইভ শো করতে গিয়ে আমি কথা বলেছিলাম। তখন সৌমিত্রদা বলেছিল যে হয়তো অরিজিনালিটি গানের অরিজিনালিটিটা কমে যাচ্ছে, তারা ম্যাক্সিমাম টাইম তারা কভার সং এর ওপর জোর দিচ্ছে, যার জন্য হয়তো একটা টু সাব এক্সটেন্ট একটা টাইমের পর মানে অরিজিনাল গান নেই, কত কভার শুনতে পারে, মানে একটি গানকে মানে 100 জন 100 রকম ভাবে কভার করছে। আলটিমেটলি গানটা শুনে শুনে একটা টাইমের পর মানুষ বলতো এই গানটা তো শুনেছি, দূর এই গানটার কতবার শুনবো, বিষয়টা এই জায়গায় চলে যাচ্ছে। তো অরিজিনালিটি হয়তো কমে যাচ্ছে। যে সৌমিত্রদা কিন্তু এই কথাটা বারে বারে বলছেন যে মানে আমাদের সঙ্গে আমরা একটা অরিজিনাল গান করে বড় বড় আর্টিস্টদের পাঠাতাম, এখন কিন্তু সেই ক্রেজটা কমে গেছে। তো অবভিয়াসলি আমারও মনে হয় যে অরিজিনালিটিটা কোনো একটা জায়গায় গিয়ে কমে গিয়ে এখন কিন্তু ওই ভিউ কত হলো, কটা লাইক করলো, সোশ্যাল নেটওয়ার্কিংসের এই বিষয়টা কিন্তু রয়ে যাচ্ছে। কোয়ালিটির বা মানে কোয়ান্টিটি বাড়ছে হয়তো, কিন্তু কোয়ালিটি কিন্তু আমার মনে হয় কমে যাচ্ছে এবং ঘাটতি হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, এই কোয়ালিটি কমে যাওয়ার কারণটা কি একটা দিক এটাও হতে পারে যে যারা সৃষ্টি করছে বা যারা তৈরি করছে গানটা, সেখানে সেই মানে লেভেল অফ মানে সেই যেই পরিমাণটা প্রয়োজন বা যেই ভাবনাটা প্রয়োজন বা লেখনীটা প্রয়োজন, সেই লেখনীটার কোথাও একটা খামতি রয়েছে? হ্যাঁ, কারণ হচ্ছে হয়তো মানে এই জেনারেশনের যারা যে বাংলা ব্যান্ডগুলো উঠছে বা ওঠার চেষ্টা করছে, তারা মূলত আমি বারবার বলছি তনুশ্রী, হয়তো সত্যি এটা ঠিক কথা যে অরিজিনালিটির দিকে ঘাটতি পড়ছে, এবং এই অরিজিনালিটির দিকে ঘাটতি পড়ার ক্ষেত্রেই কিন্তু তাদের নিজেদের লেখা কি মানে কভার করতে আমার চলে যাচ্ছে, কভার করে আমি তো শোজ পাচ্ছি, কভার করে আমি খুব খেটে খুঁটে 4 বছরে একটা প্লেব্যাক তো করতেই পারছি এটা সিনেমায়, সেই সিনেমায় কোন দিন সেই সিনেমাটা রিলিজ করছে কি করছে না কেউ বুঝতেও পারছে না, কিন্তু সে প্লেব্যাক করছে, সেই জায়গা দিয়ে তার একটা স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে না, ঠিক আছে, তার ধরুন আমি আরো 4টে শো আরো 2000 টাকা বাড়িয়ে নিতে পারছি। আর যদি কোনো রকম ভাবে মানে একটা বড় কোনো রিয়েলিটি শো থেকে কেউ চলে এলো, তাহলে তো এই খ্যাত গায়ক চলে আসছে আর কি, এতে মানে মোটামুটি একটা গ্রামের দিকের কোনো শোতে বা অন্য কোনো একটি শোতে তার যেখানে সে 5000 টাকা বা 6000 টাকা করে নিত গান করতে, সেখানে তার 2000 টাকা বেড়ে যাচ্ছে, এই সেলফ স্যাটিসফ্যাকশনটা চলে আসছে। আর অরিজিনালিটি কিন্তু মানে অরিজিনাল জিনিস কিন্তু কোনো জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, সহজে জীবন ধারণ করে ফেলছি, একদমই উচ্চাকাঙ্ক্ষাটাই নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা দিয়ে যে আমি আরো বেটার কিছু করবো, আরো ভালো। তাহলে তুই যদি এই কথাটাই বলিস, তাহলে আমি এখন মানে নাম করে বলার থেকে বেটার কি আমরা মানে অনেক বেশি মনে হয় মানে কারণ তুই যে বললি না যে এই একটা যে কোনো একজন সিঙ্গার বা একটা ব্যান্ড একটা গান তৈরি করে ফেললো, যখন সেটা মার্কেটে হিট হয়ে যায় তখন সেটা নিয়ে তারা অনেক দিন চলতে থাকে এবং সে বুঝে যাচ্ছে যে এটা নিয়ে মোটামুটি এইটা বলে দিলেই সেখান থেকে আমি পপুলারিটিটা পেয়ে যাব।
তুই কি শুধুমাত্র ব্যান্ড নয় কিন্তু শঙ্কর, তুই যদি খেয়াল করিস দেখবি এটা পার্টিকুলার কোনো সিঙ্গারের ক্ষেত্রেও হচ্ছে। দীর্ঘদিন হয়তো তার কোনো সৃষ্টি নেই বা দীর্ঘদিন তার কোনো গায়কি নেই, আমরা শুনিনি, কিন্তু কোনো এক সময় শুনেছিলাম এবং সেটা ভীষণ পপুলার ছিল, মানুষের মন কেড়েছিল। সেটাও সে 10 বছর পর সেই প্রোগ্রামটা এসে, কোনো এক প্রোগ্রামে এসে সেই গানগুলোই গাইছে। সেখানে কিন্তু তুই নতুন কিছু খুঁজে পাচ্ছিস না, তাহলে কোথাও একটা মনে হচ্ছে না বিষয়টা সেমই। হ্যাঁ অবভিয়াসলি, আমি তো বারে বারে বলছি বিষয়টা। আজকে তুই বাংলা ব্যান্ড নিয়ে মানে আমার টপিক কি দিয়েছিস, জৌলুস কি কমছে বাংলা ব্যান্ডে, যেহেতু বাংলা ব্যান্ড মেনশন করেছিস তার জন্য বাংলা ব্যান্ড নিয়ে বলছি। কোনো একটা জায়গা দিয়ে তো অরিজিনালিটির বা ইন্ডিভিজুয়ালিটির এই প্রশ্ন তো উঠছে যে তাহলে মানে এই গায়কটাও তো একটা টাইমে এই কোন দিন একটি গায়ক মানে মানে ট্রেনের কামরায় পেঁয়াজ করে ঘুম একটি গান লিখে দিয়েছে, ঠিক আছে, সেটা সুরও দিয়ে দিল। এবার এই গানটার পরে তার হয়তো মানে কথার কথা বলছি, এই গানটার পরে হয়তো তার আর মানে তার হয়তো কোনো তেমন ভাবে আর কোনো গান নেই, মোটামুটি এই গানটার মারাত্মকভাবে হিট হয়ে গিয়েছিল। তারপরের 5 থেকে 7টা হলো 5 বছর মতো একটা এই গানটা দিয়ে মোটামুটি মানে 25টা মতো স্টেজ, এবং তার সঙ্গে যদি চেষ্টা করে প্রডিউসারদের একটুখানি খুঁচিয়ে আর যদি আরো কিছু পাওয়া যায় আর কি, মানে তোর মানে কি বলবো প্লেব্যাকের একটা চান্স পাওয়া যায়, হয়ে যখন যাচ্ছে কেটে যখন যাচ্ছে মানুষ চেষ্টা কেন করবে, মুশকিল। যে আমার কাছ থেকে ওই জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে যে আরো বেটার কিছু করি, আরো অরিজিনাল কিছু কন্টেন্ট মানুষকে দিই, আর নতুন কিছু ক্রিয়েট হোক না, সেই ক্রিয়েশনের জায়গাটা হয়তো কোনো একটা জায়গা দিয়ে মন্থর হয়ে পড়ছে। এটা শুধুমাত্র বাংলা ব্যান্ডের বলে নয়, মানে মানে আমরা যে বাংলা ব্যান্ডকে দেখে এসেছি, মানে যে কটার নাম বললাম, এদের তো গান শুনে বড় হয়ে ওঠে একদম, মানে দে অল আর লেজেন্ডারি ব্যান্ড মেম্বার্স অল, এবং মানে এরা একটা কাল্ট, মানে এদের কাছে কি কোনোভাবে মানে এদের কাছে মাথা নিচু করতে হয় এরা যেটা করে গিয়েছে। কিন্তু তার পরবর্তী জেনারেশন সেইভাবে কি, আমার প্রশ্ন এটা যে পরবর্তী জেনারেশন মানে ফসিলসের বা মানে ক্যাকটাসের বা চন্দ্রবিন্দুর বা ভূমির বা পরশপাথরের পরবর্তী জেনারেশন কি সেইভাবে সামনে আসতে পারলো? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা শঙ্খ, মানে একজন দর্শক বা একজন শ্রোতা হিসেবে তুই একটা বা ব্যান্ড লাভার হিসেবে তুই একটা বাংলা ব্যান্ডের কাছ থেকে কি কি বিষয়, মানে একজন স্বাভাবিক সাধারণ শ্রোতা হিসেবে কি কি বিষয় এক্সপেক্ট করবি? কি বিষয় বলতে মানে কি কি পয়েন্ট এক্সপেক্ট করবি যে একটা বাংলা ব্যান্ড, তুই একটা বাংলা ব্যান্ডের গান কেন শুনবি, কি কি বিষয় দেখলে তুই শুনতে চাইবি? গান আমার যার জন্য সবথেকে বেশি ভালো লাগে, আমাকে কোনো জায়গা দিয়ে হয়তো একটা ডাউন মেমোরি নিয়ে যায়, মানে একটা বাংলা ব্যান্ডের একটা জিনিস আমার খুব পছন্দের, প্রতিটা বাংলা ব্যান্ডেরই কোনো না কোনো ভাবে ভালোবাসার গান রয়েছে, বিভিন্ন রকমের হতে পারে, সেটা একমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসাই না, অবশ্যই মা আমার ভালোবাসা হতে পারে, মায়ের ছেলের ভালোবাসা হতে পারে, বাবা ছেলের ভালোবাসা হতে পারে, বাবা মেয়ের ভালোবাসাও হতে পারে সেটা, বা দাদু একটা নাতির ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসাটা যেভাবে পোর্ট্রে করেছিল সেই সময় দাঁড়িয়ে বাংলা ব্যান্ডগুলো, সেইটা হয়তো কোনো একটা জায়গা দিয়ে হয়তো আজও অমলিন আমাদের কাছে। হ্যাঁ, আমার নীল রং ছিল ভীষণ প্রিয়, আর সবটুকু ভুলিয়ে দেবো, এই বিষয়গুলো কিন্তু এখনো নীল, একবার নীল রংটা গান শুনি না, ভালো লাগে, বা বারান্দার রোদ্দুর, এটা তো মানে শুনে শুনে আমরা বড় হয়ে ওঠা আমাদের। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু কোনো একটা জায়গা দিয়ে খুব সহজভাবে আমাদের কাছাকাছি অবধি এসেছিল, যেটা আজও আমাদেরকে নাড়া দিয়ে যায়। হ্যাঁ, তুমি বারান্দার রোদ্দুর, এছাড়া অনেক মানে একটা দেখ, শুধু তুমি এলে না, কথা ছিল একদিন তুমি আমি কলকাতা, খুব সহজ ভাষায় লেখা কতগুলো গান, বা হলুদ পাখি, সেই যে হলুদ পাখি ভালো লাগার একটা গান, এই বিষয়গুলো কিন্তু মানে এই গানগুলো কিন্তু চিরকালের মানে ফেভারিট হয়ে থেকে যাবে, মানে এগুলো অতুলনীয় বললেও হয়তো কম বলা তনুশ্রী, হয়তো এই গানগুলো হয়তো শুনে আমার কাছে খুব খুব ক্লোজ বলে এই গানগুলো হয়তো আজকে আমি ফিল করতে পারছি যে আমি জানি সেই যে হলুদ পাখি যখন ক্যাকটাসের সেই অ্যালবাম বেরিয়েছিল, সেই ক্যাসেটটা 25 টাকা দিয়ে যখন আমি কিনতে গিয়েছিলাম এবং বাড়ি থেকে না বলে দিদি টাকা দিয়েছিল আমার মনে আছে, সো সেই জায়গার মানে এক্সাইটমেন্টটা, একটা ছোট টেপ রেকর্ডার বাড়িতে, সেই এক্সাইটমেন্টটা যে কি সেটা এখন বুঝতে পারি, এখন সেই এক্সাইটমেন্টটা হয়তো ইয়াং জেনারেশনের মধ্যে সেইভাবে সার্কুলেট করে, তার কারণ হচ্ছে খুব সহজভাবে হয়তো ইউটিউব বা ফেসবুকে আমরা সেই গানটা পেয়েছি। আমাকে নচিকেতা চক্রবর্তী ইন্টারভিউ নেওয়ার সময় আমাকে নচিকেতা চক্রবর্তী একটি কথা বলেছিলেন যে শঙ্খ, প্রথমত আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো তোমার ফোনেই সবকিছু দেখতে পারো, তখন আমাকে বলছে যে শঙ্খ আমার ফোনটা না স্মার্ট নয়, তোমার ফোনটা বোকা, আমরা দেখতে পারি না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটি গায়ক যখন গান করবে, অবভিয়াসলি যারা শ্রোতারা সেটাকে গায়ক তো ব্যবসা করার জন্য, পয়সা দিয়ে কেনার জন্যই, তার জীবন ধারণের জন্যই সে কিনছে,
ক্যাসেটগুলোকে, তাহলে কেন একটা ডিজিটাল মিডিয়ামে আমি বিনা পয়সা সেই গানগুলোকে ওপেন করে দেবো? তো কোনো একটা জায়গা দিয়ে হয়তো সেই ক্ল্যাশটা বা সেই মানে এই দৌড়াদৌড়িটা যে কারটা বেশি হচ্ছে, বিক্রি হচ্ছে, কারটা বেশি সেল হচ্ছে, এই বিষয়টা হয়তো কোনো একটা জায়গা দিয়ে হয়তো এখন সেটা দাঁড়িয়ে গেছে ভিউজ এর উপর, যে কারটা বেশি ভিউজ হচ্ছে, কারটা বেশি লাইক হচ্ছে, কারটা বেশি ডিসলাইক হচ্ছে, সেটার উপর মার্কেটিংটা কোথাও একটা মানুষের পছন্দটা ডিপেন্ড করে গেছে। আমাদের হয়তো সেই সত্যি জৌলুস, সেই জৌলুসটা হয়তো কোনোভাবে আমরা হারিয়ে ফেলেছি, যে অষ্টমীর দিন সকালবেলায় মানে অষ্টমীর দিন সকালবেলা চোখ বন্ধ করলে এখন মনে হয় তো সেই অষ্টমীর দিন সকালবেলা গরম লুচির সঙ্গে একটু মানে কি বলবো, আমি নিজেই চোখ বন্ধ গরম লুচি, একটু আলুর তরকারি, একটু সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে একটু 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 বোধ হলে ভালো হয়, তার সঙ্গে একটু গরম রসগোল্লা, এবং তার সঙ্গে যদি টেপ রেকর্ডারে চলে বারান্দায় রোদ, আমি আরামকে মানে অসাধারণ সেই সময় এসে এটা যদি শোনা যায়, তো বিষয়টা আমার কাছে যতটা লুক্রেটিভ আমি হয়তো বলে বোঝাতে পারবো না, যতটা আমার কাছে নস্টালজিক যতটা হ্যাঁ। এবং তারপরে মানে বন্ধুদের টাকা ডাকি, এবং তারপরে আবার পাড়ায় গিয়ে যখন বসে থাকি ঢাক বাজার ঢাকলে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন আবার কোনো বাংলা ব্যান্ডের গান বেজে ওঠা। আচ্ছা, তোর ওই গানটা কি মনে আছে? স্মৃতি কোনটা বলতো? কলেজের স্মৃতি, মানে কলেজ স্মৃতি নিয়ে যে গানটা, মানে গানটা অসাধারণ। মানে কলেজের টাইমে আমরা বোধহয় গানটা অসংখ্যবার শুনতাম, অদ্ভুত একটা নস্টালজিক, এটা মানে এখন শুনলে সেই নস্টালজিয়াটা আসে। একটা ব্যাপার ছিল যে মোটামুটি যে গ্রুপের মধ্যে যে একটু গিটার বাজাতে পারে, একটু গান করতে পারে, হ্যাঁ এই গানটা কর না একটু শুনি, ক্যান্টিনে বসে করা শুরু হলো, মোটামুটি চলবে এটা। 14 থেকে 20 খানা মহিলার ভিড়, মানে একটু সময় এরকম করে গান গাইছি হয়তো, মনে হয়তো মাথায় হ্যাঁ কি হচ্ছে, তোর সঙ্গে তার মানে হয়েছে নাকি? সেটা বলছি সবার সাথেই হয়েছে, মানে এই বিষয়টা, তো এই বিষয়টা বেশ ভালো লাগতো আর কি, যে হ্যাঁ ঠিক আছে বাংলা ব্যান্ড না হোক, একা তো গাইছি, ঠিক আছে একা তো গাইছে, হ্যাঁ স্টেজে না, এখানে তো আমি হিরো অ্যাটলিস্ট, এখন ওই 20 জনের মধ্যে তো আমি হিরো হয়ে অবভিয়াসলি সেটা এই বিষয়গুলো অবভিয়াসলি। তারপর ধর কলেজের সোশ্যালে বা কলেজের কোনো প্রোগ্রামে বা স্কুলের প্রোগ্রামে স্টেজে উঠে বাংলা ব্যান্ডের গান যদি গাওয়া তুই সেই মুহূর্তে তুই হিট। আর তুই যদি হয় হোস্ট ফ্রেশার, তাহলে তো কোনো কথাই নেই, মানে প্রথম ইয়ারে তুই বাজিমাত করে ফেললি, প্রথম ইয়ারে বাজিমাত। আর যদি থার্ড ইয়ার হই, যদি একদম লাস্ট ইয়ার হই, তাহলে মোটামুটি যদি এলআরবি সেই তুমি কেন এত অচেনা হলে, বা শুধু তুমি এলে না, এইটা যদি গিয়ে দেওয়া যায়, জাস্ট একটা অ্যাকাউস্টিক ভাষণ যদি গিয়ে দেওয়া যায়, তাহলে মানে কোনো কথা নেই, মানে মারাত্মক বিষয়, মানে ক্রাশের লাইন পড়ে যাবে। হ্যাঁ এটা একটা বিষয়। অর্থাৎ বাংলা ব্যান্ডের কিন্তু একটা আলাদা জৌলুস আমাদের কাছে ছিল, এখনো আছে এবং চিরকাল থাকবে। আচ্ছা, তোর লাস্ট কি গান শুনেছিস বাংলা ব্যান্ডের, বা কোন ব্যান্ডের গান শুনেছিস? আমার মানে এখন গান শোনার একটুখানি কাজের জন্য হয়তো একটু কমে গেছে, তবুও যদি সময় পেলি। আমার কাছে এখন লাস্ট থেকে বড় কথা হচ্ছে, আমার কাছে এখন আমার স্মৃতিগুলো খুব অমলিক, স্মৃতির ভান্ডারে যে গানগুলো পড়ে আছে, সেই পাতা উল্টে গান শুনতেই ভালো লাগে। হ্যাঁ, মানে ক্যাকটাসের বধুরে এক্স্যাক্টলি অনেক বেশি প্রিয় আমার কাছে। এখন আমি সার্চ করি কম, আমি আগের গানগুলোই বেশি শুনি, বা মানুষই দেখো, মানুষই ওই দেখো কথা হবে না, মানে বা বা হার্ড রক, বাইসাইকেল চোর, চক্রবুহ, বাইসাইকেল চোর শুনলে আবার আমার মানে ভিক্টর দেসিকার বাইসাইকেল থিপ সিনেমাটার কথা মনে হয়, যেখান থেকে এই করা অ্যাডপ্টেড গানের কথাগুলো। যাই হোক, সেটা অন্য বিষয়ে চলে যাওয়া। তো অবভিয়াসলি এই গানগুলো তো আমার মানে স্মৃতিকে একটু রোমন্থন করে, স্মৃতির সমুদ্রে গিয়ে হাতড়ে সেই গানগুলো খুঁজে আবার শুনতে আমার বেশি ভালো লাগে। মানে এটা আমার ব্যক্তিগত বিষয়, যে আমার বেশি ভালো লাগে সেই স্মৃতিতে বাঁচতে, যে স্মৃতি পেরিয়ে এতটা পথ এসেছি। একদম, অর্থাৎ বাংলা ব্যান্ডের একটা অন্যরকমই ভিন্নতা আছে নিজে, কারণ বাংলা ব্যান্ড তুই টাইটেল দিছিস না জৌলুস কি হারাচ্ছে বাংলা ব্যান্ড, আমার মনে হয় সেই জৌলুস কোনোদিন হারানোর নয়। একদম ওটা মানে স্যালিউট করার মতো, যে সেই সময় দাঁড়িয়ে গৌতম চট্টোপাধ্যায়ের সময় থেকে 80s থেকে যে সময় দাঁড়িয়ে একটা রেভলিউশন শুরু হয়েছিল, যেখানে একটা আরবান ফোক মুভমেন্টের মাধ্যমে গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে মোহিনের ঘোরাঘুরির প্রথম ভারতের গানের দল তৈরি হওয়া, কতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে কতগুলো মানুষ গান করা। হ্যাঁ, মানে কে বলতে পেরেছে সেই সময় দাঁড়িয়ে, যেখানে কমার্শিয়াল বাংলা ছবিগুলো মানে উত্তম, সুচিত্রা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা যখন মানে কি বলবো রুল করছে বাংলা সিনেমার মধ্যে, সেইখানে হঠাৎ করে মানে সেই সময় দাঁড়িয়ে, মানে তারপরের এই যেও আর কি, সেই সময় দাঁড়িয়ে একটি মানুষ গেয়ে যাচ্ছে যে মারলে বয়স সবাই, হ্যাঁ মানুষ হয় কি
এই ধরনের কথাগুলো, বা ওই যে পৃথিবীটা না কিছু হতে হতে এই ধরনের গানগুলো যারা গাইছে, হ্যাঁ, বা আমার প্রিয়া ক্যাফে ক্যাফে ক্যাফে, হ্যাঁ, এই ধরনের গানগুলো গেয়ে যাচ্ছে। এইগুলো তো কোনো একটা জায়গায় গিয়ে হয়তো মানে সবার গান হয়ে দাঁড়াচ্ছে। এত সহজবোধ্য ভাষা, খুব সহজে মানুষকে বলে দেওয়া যায়, একদম একদম তার সংগ্রামের কথা, মানে দরিদ্র মানুষের কথা বলে দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো তো মানুষ তার আগে দেখেনি। এবং একটা নতুন আরবান ফোক মুভমেন্টের স্টাইলে এই গান করা, গিটার বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে, তার গিটারের সঙ্গে হারমোনিয়াম, মানে এই ট্রান্সটাই হয়তো সেই কম্বিনেশন গুলো আমরা কিন্তু বাংলা ব্যান্ড থেকেই পেয়েছি। একটা স্যাক্সোফোন ইউজ করে হারমোনিয়ামের সঙ্গে হয়তো মানে কম্পোজ করা, হ্যাঁ, ইটস এ ডিফারেন্ট থিং দেন। সো আমার মনে হয় রেভলিউশনটা অনেক দিন আগে থেকে স্টার্ট হয়েছিল। তো এই রেভলিউশনটা যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকেই সেই মানুষগুলো হয়তো ভেবে ফেলেছিলেন যে ট্রেন্ড হয়তো বদলাবে, এবং মানুষের ট্রেন্ড বদলেছে, মানুষের টেস্ট বদলেছে। আদারওয়াইজ কোনোদিন আবার বছর 20 পরে এই ধরনের অ্যালবামগুলো, মহিনের ঘোড়াগুলো, যেগুলো এখনো দাঁড়িয়ে রিসার্চ করে মানুষে, সেইটা কোনো সময় হিট হতে পারতো না, এবং সেইগুলো মানুষের মনে চিরকালের জন্য থেকে যেতে পারতো না। একদম একদম সেইটা কোনো একটা জায়গা দিয়ে মহিনের ঘোড়াগুলি যেমন একটা স্টেপ নিয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে, সেই সময় থেকে দাঁড়িয়ে তার পরের এজগুলো, বাংলা ব্যান্ডের ক্ষেত্রেই বলছি, এবং যদি ন্যাশনালি ধরা যায় ইন্ডিয়ান ওশান, হ্যাঁ, আরো অনেক ব্যান্ড, প্রচুর ব্যান্ড, ইন্ডিয়ান ওশানের বিখ্যাত গান, হ্যাঁ, এখনো ব্যান্ড মানে আমরা জানি যে একটা নিজস্বতা থাকবে, এবং প্রত্যেকটা পরিস্থিতি, সে ভালোবাসা হোক বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা সেই সময় অর্থনৈতিক পরিস্থিতি হোক, সবকিছু নিয়েই একটা খুব সহজলভ্য ভাষা, ভীষণ সুন্দর ভাষা দিয়ে মানুষের কাছে সেই পরিস্থিতিটা খুব অনায়াসে পৌঁছে দেওয়া এবং মানুষের মন কেড়ে নেওয়া। অর্থাৎ বাংলা ব্যান্ডের জৌলুস না কোনোদিন কমেছে, না কোনোদিন কমবে, কিন্তু অবশ্যই আমরা আশা করব এবং এই দিক আরো বেড়ে যায়। একদম, সুতরাং আরো বেড়ে যাক এবং আরো সুন্দর সুন্দর বাংলা ব্যান্ডের গান আমরা শুনবো, এই আশাই রাখি। তবে আজকে সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। এবং বাংলা ব্যান্ড শুনুন, বাংলা গান শুনুন, বাংলা ব্যান্ড শুনুন, বাংলা ব্যান্ডের গান শুনুন। সুতরাং বাংলা ব্যান্ডের সঙ্গে থাকুন, এটাই আশা করব। তবে আজ সময় একেবারেই শেষ, সিনেহলিক আড্ডা এখানেই শেষ করছি। টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।